ডিপ ভয়েসে আজ আপনারা শুনতে চলেছেন লেখিকা শুভ্রা শ্রীমাইতির লেখা রঙ্গমঞ্চে ধুন্ধুমার। গল্পটির সমস্ত স্থান, কাল ও চরিত্র কাল্পনিক। কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। আসুন আসুন সভাজন, আসুন হাসির রঙে ভরুকে আসর খান। গোলাপগঞ্জে উঠেছে সুর, আজকে হবে ধুন্ধুমার ভরপুর। দেব দেবী, সাপ আর বণিক সবার কাণ্ড বড়ই অভিনব ঠিক। হাসতে হাসতে দুলবে সভা, শুরু হোক আজকের মনসা মঙ্গল পালা। গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ। শুধু বিদ্যালয় নয়, পুরো এলাকা জুড়েই শুরু হয়েছে সাজো সাজো রব। গোলাপগঞ্জ শহর নয়, নেহাত গঞ্জ এলাকা। গ্রাম্য সরলতা মাখানো, মাটির কাছাকাছি। গোলাপগঞ্জ বিদ্যালয়ের প্রাঙ্গণ মেতে উঠেছে উৎসবের আবহে। মঞ্চস্থ হবে নাটক, নাম মনসা মঙ্গল পালা। যাত্রার ঢঙে নাটকটি লিখেছেন বিদ্যালয়ের বাংলার শিক্ষক পার্থবাবু। বাংলা সাহিত্য ও সংস্কৃতির উন্নতিকল্পে নিজের প্রাণটি অঞ্জলি দিতেও তিনি সদা প্রস্তুত। তার কথায় যাত্রা হলো বাঙালির নিজস্ব শিল্প, টেলিভিশন মোবাইলের দৌরাত্ম্যে যা বিলুপ্ত প্রায়। শিল্পটিকে রজত জয়ন্তী বর্ষের মঞ্চে উপস্থাপনের এমন দুর্লভ সুযোগ তিনি হাতছাড়া করতে চান না মোটেই। দুটি গ্রিন রুম, একটি ছেলেদের আর একটি মেয়েদের। চলছে প্রস্তুতি। স্যার নিজে সেজেছেন দেবরাজ ইন্দ্র। মাথায় মুকুট আর পোশাকের ঝকমকে সাজে পুরনো পার্থ স্যারকে তো চেনাই দেয়। তবে বাদ সেধেছে স্যারের নেয়াপাতি ভুঁড়ি। ইন্দ্রের এরকম ভুঁড়ি ছিল কিনা এ নিয়ে ছাত্রদের মধ্যে মৃদু গুঞ্জনও উঠেছিল। কোনো এক ছাত্র তা আবার স্যারের কানে তুলতে ছাড়েনি। তাতে স্যার বাজখাই গলায় হেঁকে বলেছেন, বুঝলে, দেবরাজ ইন্দ্রের ভুঁড়ি না থাকাটা খুব অস্বাভাবিক। সারাদিন তো বসে বসে খাওয়া আর উর্বশী মেনকার নৃত্য দেখা। যুদ্ধ টুদ্ধ তো কোনো কালে করতে পারেনি সেরকম। ছোটখাটো ভুঁড়ি হলে আশ্চর্যের কিছু নয়। কথাটা অবশ্য স্যার মন্দ বলেননি, সায় দিল সকলে। এদিকে মেয়েদের সাজঘরে মনসাকে মেকআপ করাতে গিয়ে মেকআপ ম্যানের তো ঘাম ছুটে যাওয়ার দশা। সমস্যাটা মনসার অন্ধ চোখ নিয়ে। না না, পাঠকেরা এইটুকু পড়ে আবার ভুল ভাববেন না যেন। মনসার চরিত্রাভিনেত্রী সুচন্দ্রার এই অন্ধ চোখের মেকআপ নিয়ে আপত্তি নেই কোনো, কিন্তু সমস্যাটা হলো কোন চোখ অন্ধ সেটা নিয়ে। মেকআপ ম্যান বলছে ডান চোখ, ড্রেসার বলছে বাঁ। তার মধ্যে সুচন্দ্রা ক্লাস 9-এর ফার্স্ট গার্ড, খুব খুঁতখুঁতে আর পারফেকশনিস্ট। তাই নিশ্চিত না হয়ে সে তার মূল্যবান চক্ষুরত্ন দুটির কোনো একটিকেও বেহাত করতে রাজি হলো না। শেষে অবস্থা এমন দাঁড়ালো যে গ্রিন রুমে উপস্থিত ছাত্রছাত্রীরা দুটো দলেই ভাগ হয়ে গেল। সকলে তাদের মাসি, পিসি, দাদু, দিদা প্রসূত ব্যক্তিগত অভিজ্ঞতা ও অভিমত প্রকাশের উন্মাদনায় এতটাই উন্মত্ত হয়ে উঠল যে সেই চিৎকার চেঁচামেচিতে
সেটা গ্রিন রুম না রণক্ষেত্র তা বোঝা দায় হয়ে উঠল। এমনকি সব জানতা গুগলও যখন সমাধান করতে পারলেন না, তখন পার্থ স্যার নিরুপায় হয়ে ডেকে পাঠালেন বামুন পাড়ার বৃদ্ধ ভট্টাচার্য মশাইকে। লাঠি ঠুকঠুক করে উপস্থিত হলেন বৃদ্ধ রাম গোপাল ভট্টাচার্য। জয় হলো মনসার ডান চোখ অন্ধ বলা দলের। হাঁপ ছেড়ে বাঁচল সুচন্দ্রা। জয়ের আনন্দে মেকআপম্যান সুচন্দ্রার ডান চোখে ময়দার পুলটিস লাগিয়ে তাকে অন্ধ সাজানোর অপারেশনে নামলেন। যাই হোক, ঘন্টা দেড়েকের ধস্তাধস্তিতে নাটকের সমস্ত কুশীলবররা প্রস্তুত হয়ে গেল মনসা মঙ্গল পালা মঞ্চস্থ করতে। ক্লাস 10-এর সোহম, যে হলো স্কুলের ফুটবল টিমের নামী স্ট্রাইকার, সে আজ চাঁদ সদাগরের চরিত্রে নিজের কেরামতি দেখাতে হেতালের লাঠি হাতে উদ্গ্রীব। অবশ্য হবে নাই বা কেন, এ নিয়ে কি কম ঝামেলা হয়েছে তার সঙ্গে রিতমের? রিতম হলো এই বিদ্যালয়ের সেক্রেটারির ছেলে। ছেলেটি এমনিতে পড়াশোনায় বেশ ভালো হলেও মাথায় দুষ্ট বুদ্ধির কারখানা খোলা থাকে সব সময়। এহেন রিতমের বড় স্বাদ ছিল চাঁদের চরিত্রটি করার। সে কি বীরত্বব্যঞ্জক সব সংলাপ! যে হাতে পুজি আমি দেব শুলো পানি, সে হাতে না পুজিব কবু চ্যাংমুড়ি কানি। কিন্তু স্যারের সেই এক কথা, এরকম চেহারায় আর যাই হোক চাঁদ সদাগর হয় না, বুঝলি? তোর মধ্যে সেই ব্যাপারটা এখনো আসেনি। এই ব্যাপারটা আসলে কি তা স্যার স্পষ্ট না করলেও চাঁদের চরিত্র যে তার কপালে নেই এটা বুঝতে পেরে হতাশ হয়েছিল রিতম। তার জন্য স্যার শেষে বাছলেন চাঁদের পুত্রের পাঠ, যে মনসার কোপে পড়ে সাপের কামড়ে মারা যাবে। এই পরাজয় সহজে মেনে নিল না রিতম। প্রথম কিছুদিন গুম হয়ে থাকলো, তবে পরের দিকে বেশ স্বাভাবিক হয়ে গেল। সোহমকে অভিনয় নিয়ে 2-4টে টিপস দিতেও দেখা গেল তাকে মাঝে মাঝে। অবাক হয়েছিল সোহম, মনের মধ্যে কেমন একটা খচখচানি হচ্ছে, কিন্তু উৎসাহ আনন্দে তা ভুলতেও বেশি সময় লাগলো না তার। সেসব কথা থাক, শুরু হলো নাটক, যাত্রা, মনসা মঙ্গল পালা। সিনথেসাইজারে বেজে উঠল যাত্রা শুরুর কনসার্ট। প্রথম দৃশ্য ঠিকঠাকই উতরে গেল। দর্শকের হাততালি, উৎসাহে টগবগ করে ফুটছে সব তরুণ তুর্কিরা। চাঁদের ভূমিকায় সোহম দুর্দান্ত অভিনয় করল। শুধু সনকার মনসা পুজোর ঘটে লাথি মারতে গিয়ে এমন মারল যে পিতলের ঘটিটা ঝনঝন করে গড়িয়ে পড়ল মঞ্চের একেবারে নিচে। বেস্ট স্ট্রাইকারের কিক বলে কথা। এই না হলে চাঁদের তেজ! হাততালিতে ফেটে পড়ল দর্শক। পার্থ স্যার তো আপ্লুত। মঞ্চের নিচে পড়ে যাওয়া ঘটি কুড়োতে সামনের সারিতে বসা নিচু শ্রেণীর বাচ্চাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল, যেন বাতাসা লুট হয়েছে। আসলে নাটক না করতে পারলেও নাটকে অভিনয় করা দাদা দিদিরা এখন তাদের কাছে হিরো হিরোইন। হাতের কাছে তাদের ব্যবহৃত জিনিস স্পর্শ করতে পারাটাই তো সৌভাগ্য। যাত্রা এগিয়ে চলল রমরমিয়ে। দ্বিতীয় দৃশ্য শুরু হবে। চাঁদের ঔদ্ধত্যে ক্রোধান্বিত মনসা তাণ্ডব নাচ শুরু করার পূর্ব মুহূর্তেই স্যার দেখলেন আগের দৃশ্যে ব্যবহৃত পুজোর বড় থালাটা স্টেজ থেকে সরানো হয়নি। চিন্তায় পড়ে গেলেন স্যার, কিন্তু বুদ্ধিমতী মনসা লম্বা এক লাফে রস্ট্রাম থেকে থালা টপকে দাঁড়ালো সোজা মঞ্চের মাঝখানে। শুরু করলো নৃত্য। স্যার ফিসফিসিয়ে পাশে দাঁড়িয়ে থাকা রিতমকে বললেন, দেখলে, একেই বলে উপস্থিত বুদ্ধি। দেখ, দেখে শেখ। বিড়বিড় করে রিতম কি একটা বলার চেষ্টা করেও চুপ করে গেল। খেয়াল করলেন না পার্থবাবু। মঞ্চে তখন মনসা চাঁদ সদাগরের সাজানো বাগান নন্দনকানন পুড়িয়ে দেওয়ার বাসনায় তাণ্ডব নৃত্যে লম্পঝম্প করে অগ্নিসংযোগের অভিনয় করছে। সুচন্দ্রা ছোট থেকেই ভরতনাট্যম শিখেছে। রুদ্রমূর্তি মনসার ভূমিকায় অভিনয়ও করছে দারুণ। দর্শক তো মন্ত্রমুগ্ধ।
আগে থেকেই সবুজ কাপড়ে সেলাই করে রাখা লতা পাতা ফুল সমেত সাজানো বাগানটা দুদিকে দড়ি বেঁধে টান টান করে ধরে রেখেছে দুজন ছাত্র। এই বুদ্ধি অবশ্য স্যারের নয়, ক্লাস 10-এর প্রীতমের, যে এখন দড়ি হাতে পুরো ব্যাপারটা নির্বিঘ্নে ঘটানোর গুরুদায়িত্বে ব্যস্ত। অবশ্য এর জন্য আশেপাশের কতজনের সাধের বাগানের যে কী দুরবস্থা হয়েছে বলার নয়। অগ্নিসংযোগ দৃশ্যের জন্য আগুনের বড় বড় লেলিহান শিখা নিয়ে মঞ্চে প্রবেশ করলো 7ম শ্রেণীর 4 জন ছাত্রী। গায়ে তাদের আগুনে পোশাক, সত্যিকারের আগুনের শিখা নয়, এ সবই স্যারের পরিকল্পনা। শোলা কেটে রং করে ছাত্রীদের দিয়ে তৈরি করিয়েছেন এই আগুনের শিখা, যাতে মিউজিকের তালে তালে অগ্নিসংযোগের দৃশ্যটা জমে যায়। সাউন্ডম্যানের পাশে বসে এই ব্যাপারটা দক্ষ হাতে সামলাচ্ছে ক্লাস 10-এর অগ্নিভ। হঠাৎ ব্যাক স্টেজে পর্দার পিছন থেকে সমস্যার চিৎকারে হতভম্ব হয়ে গেল সকলে। তীর বেগে ছুট লাগালেন স্যার ইন্দ্রের মুকুট সামলাতে সামলাতে। পিছনে অন্যান্য কুশীলবররাও। মঞ্চে নৃত্যশিল্পীরা থতমত খেয়ে নৃত্য থামিয়ে আগুন শিখা নাড়াচ্ছে, চোখ তাদের উইংসের দিকে। ছুটে এসে দেখা গেল পর্দার পিছনে ক্লাস 6-এর 4 জন ছাত্র এই কুকর্মটি করেছে। তারা স্বীকার করলো যে স্কুলেরই এক দাদা তাদের বুঝিয়েছে যে বনে আগুন লাগলে পশু পাখিও তো মরবে, তাই এই চিৎকার করা ভীষণ জরুরি। এর জন্য তাদের যে শুধু চকলেট কিনে দিয়েছে তাই নয়, ফুচকা খাওয়ানোরও প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এত গোপন তথ্য পেশ করলেও দাদাটির নাম তারা বলতে পারল না। পরে চিনিয়ে দেওয়ায় সম্মতি জানালো, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়েই গেছে। কি হলো? দর্শকদের ভিতরে চাপা গুঞ্জন ক্রমশ কলরবে পরিণত হলো। অবস্থা বেগতিক বুঝে অগ্নিভ ফায়ার মিউজিক বন্ধ করতেই অগ্নিকন্যারা মঞ্চ ছেড়ে পালিয়ে বাঁচল। নাটকের হাল ধরতে সিনথেসাইজারে করুণ সুর বাজাতে লাগলেন মিউজিকম্যান সুভাষবাবু। স্ক্রিপ্ট অনুযায়ী এই সময় চাঁদের শিবের কাছ থেকে পাওয়া মরকতমণির স্পর্শে সবকিছু পুনরায় সজীব করার কথা, কিন্তু মরকতমণি হিসাবে ব্যবহৃত চাঁদের ছোট্ট প্রিজমটা আসল সময় কিভাবে যেন হাওয়া হয়ে গেছে। স্যার তো রেগে আগুন। নিজের হাতের আংটিটা খুলে সোহমের হাতে ধরিয়ে বললেন, ডায়লগে একটু রদবদল ঘটিয়ে ওটাকে মরকতমণি হিসাবে চালাতে। পরপর ঘটে যাওয়া অঘটনে স্যার যেন কিছুটা বিভ্রান্ত, কিংকর্তব্য বিমূঢ় বটে। স্যারকে সাহস দিয়ে চাঁদরূপী সোহম বলে উঠল, डरिए मत सर, मैं सब কিছু ঠিক कर दूंगा। উত্তেজিত হলে হিন্দি বলাটা সোহমের মুদ্রা দোষ। কথা মতো করুণ সুরের সঙ্গে চাঁদ প্রবেশ করলো মঞ্চে। ওরে ও পাপিষ্টা মনসা, আর নাহি সহি তোর এত অনাচার। পশু পাখির প্রাণ যায় আর তো চিৎকার। এখন সহায় হও দেব সুলোপানি, বাঁচাবো সজীব প্রাণ, হাতে মরকতমণি। এই বলে আংটিটা সামনে ধরে যেই মন্ত্র পড়তে শুরু করেছে, অমনি হাঁপাতে হাঁপাতে গায়ে একটা কালো চাদর জড়িয়ে আচম্বিতে মঞ্চে প্রবেশ করলো রিতম। মিলিয়াছে প্রভু, গ্রহণ করুন মরকতমণি, হারাবেন না গো প্রভু। রিতমের হাতে সোহমের সেই ঝলমলে প্রিজম। হতবাক সোহম কি বলবে ভেবে পায় না। ঘটনার আকস্মিকতায় সকলে স্তব্ধ। হতবম্ব সোহম আংটিটা দেখিয়ে বলে ওঠে, ইহা তবে কি প্রহরী? রিতম বলে, উহা নকল প্রভু, উহা নকল। ইহাই আসল মণি, যাচাইয়া লন। এই হীন কর্ম ওই অসাধু বণিকের। মণি করিছে চুরি আংটির বদলে। গেলাম আনিতে ওরে ধরিয়া নিশ্চিত, চলিলাম দিতে ওরে শাস্তি সমুচিত।
এই বলে আংটি নিয়ে বেরিয়ে এলো রিতম। স্যার তো হতবাক, পিঠ চাপড়ে জড়িয়ে ধরে বললেন, তোকে চিনতে সত্যিই আমার ভুল হয়েছিল রে। আনন্দে একেবারে গদগদ হয়ে গেল রিতম। মঞ্চে ততক্ষণে রুদ্ররূপা মনসা চাঁদকে জব্দ করার উদ্দেশ্যে আহ্বান করেছে সর্পকুলকে। এবার শুরু হবে নৃত্য। মঞ্চে মনসার পাশে নাচার জন্য প্রস্তুত 4 জন সর্পবেশধারী নাগ নাগিনী। সাউন্ডম্যানকে ইশারা করে অগ্নিভোগ। কিন্তু এ কি, বেজে উঠল একটা অন্য গান, চমকে উঠল অগ্নিভোগ। এ তো বেহুলার ইন্দ্রসভায় নাচের গান। সাউন্ডম্যানের সামান্য ভুলে পরের গান আগে বেজে নাটকের 12টা বাজিয়ে দিল। স্যারের অগ্নিশর্মা মূর্তিটা কল্পনা করে নিজের 12টা বাজার স্পষ্ট ঘণ্টার ধ্বনি শুনতে পেল অগ্নিভোগ। মঞ্চের অবস্থা তো কহতব্য নয় মোটেও। যে গানে শাস্ত্রীয় নৃত্য হওয়ার কথা, সেই গানে তারা কিভাবে নাচবে বুঝতে না পেরে তারা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। হতভম্ব মনসাকে স্যার ইশারায় অবিলম্বে নাচ শুরুর নির্দেশ দিলেন। বাধ্য হয়ে মনসা ওই গানেই নাচ শুরু করে দিল। মনসাকে অনুকরণ করে নেচে চলল নাগ নাগিনীর দল। দর্শকদের মধ্যে বয়ে গেল হাসির হুল্লোড়। বহু প্রতীক্ষিত মিউজিকটি না বাজায় ব্যর্থ মনোরথ হয়ে পড়ল বাকি ছাত্রছাত্রীরা। কোনো মতে গান শেষ হতে গম্ভীর মুখে মঞ্চ থেকে নেমে এলো সুচন্দ্রা। রাগে অপমানে তার মুখ লাল হয়ে উঠেছে তখন। মঞ্চ ছেড়ে তৎক্ষণাৎ চলে যেতে উদ্যত হলো সে। অনেক কষ্টে তাকে আটকালেন স্যার। এরপর আর সেরকম বড় কোনো অঘটন ঘটল না। সবাই সতর্ক, ভালোই ভালোই নাটক যেন এবার শেষ হয়। পরপর ঘটে চলল চাঁদের নৌকোডুবি, ছেলেদের মৃত্যু, বেহুলা লক্ষিন্দরের বিবাহ, লক্ষিন্দরের মৃত্যু, বেহুলার ভেলায় ভেসে যাওয়া, এরকম সব আবেগঘন দৃশ্য। অভিনয় আর সংলাপের কল্যাণে দর্শকরাও হয়ে উঠেছে অশ্রু সজল। এমনকি পুত্র শোকাতুরা সনকার কান্নার দৃশ্যে কয়েকজন স্যার দিদিমণিদেরও চোখের জল মুছতে দেখা গেছে। নাটক এবার চলে এসেছে একেবারে শেষ পর্যায়ে। ইন্দ্রসভার দৃশ্যে ডেকোরেটরের পাঠানো বরের সিংহাসনে রাজকীয় মেজাজে বিরাজমান দেবরাজ ইন্দ্র ওরফে পার্থ স্যার। অন্য সব দেবতারাও আসীন। ইন্দ্রের অনুরোধে নাচ শুরু করলো বেহুলা ওরফে ক্লাস 9-এর সমাপ্তি। সেই আগে বেজে যাওয়া গানটা নয়। সমাপ্তি শাস্ত্রীয় নৃত্যে পারদর্শী। দর্শক আসন থেকে মাকে খুঁজে বের করে মোবাইলে থাকা অন্য গান বাজিয়ে নাচটা শেষ করলো সমাপ্তি। দারুণ হলো। বেহুলার নাচে তুষ্ট হয়ে দেবরাজ ইন্দ্রের অনুরোধে মনসা ফিরিয়ে দিলেন লক্ষিন্দরের প্রাণ। বেঁচে উঠল চাঁদের মৃত পুত্রেরা। দৃশ্যটায় অভিনবত্ব আনতে স্যারের পরিকল্পনায় একদিকে স্বর্গসভা আর অন্যদিকে আলোর ফোকাসে চাঁদের পুত্রদের বেঁচে ওঠার মধুর দৃশ্য উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল। ঠিক তখনই ঘটল অঘটন। হঠাৎ উইংসের পাশ থেকে কি যেন একটা দড়ির মতো ছিটকে পড়ল চাঁদের গায়ে। চমকে উঠে তাড়াতাড়ি দড়িটা সরাতে গিয়ে চাঁদ দেখে একটা কালো কুচকুচে সাপ। ওরে বাবা রে, বলে শিউরে উঠে সেটাকে ছুঁড়ে ফেললো চাঁদ। সাপ সাপ! চিল চিৎকারে সারা স্টেজে ছুটোছুটি করলো সোহম। মঞ্চে সে কি হুলুস্থুল কাণ্ড। সনকার বেহুলা ভয়ে চিৎকার করতে করতে একে অপরকে জড়িয়ে ধরে শাশুড়ি বধূ স্নেহের এমন পরাকাষ্ঠা তৈরি করলো যা ইতিহাসে বিরল। সর্পদেবী মনসা, যার কথাই কিনা সাপেরা ওঠা বসা করে, তিনি পর্যন্ত চিল চিৎকার করে ছুটে গিয়ে লুকোলেন স্যারের পিছনে। আর স্যার তো সিংহাসনের উপর উঠে দাঁড়িয়ে চিৎকার শুরু করেছেন। রঙ্গমঞ্চে সে এক ধুন্ধুমার কাণ্ড। এমন সময় বিদ্যুৎ গতিতে মঞ্চে আবির্ভূত হলো মুশকিল আসান রিতম। এক নিমেষে সাপটাকে হাতে ধরে দোলাতে দোলাতে বলতে লাগলো, মিছেই অস্থির কেন হন দেবরাজ?
আছি তব শনে, তবে ভয় কি বা আজ? দর্শকদের মধ্যেও শুরু হয়ে গেল চিৎকার চেঁচামেচি। সকলে রিতমের হাতে সাপ দেখে চিৎকার করে উঠল। ফেলে দে আগে, ওরে ফেলে দে আগে। অট্টহাস্য হেসে সে বলে ওঠে, ফেলিব ইহারে? কেন? আমি কি ডরাই কবু প্লাস্টিকের সাপেরে? প্লাস্টিকের সর্পহেরি ভয়ে মূর্ছা যায়। কেমন এ বীর চাঁদ বণিক! হায় হায় হায়! চেহারাতে বড় হলে বড় কেউ নয়, সত্যকার বীর পুরুষ সেই চাঁদ হয়। রিতমের কথায় মঞ্চে উপস্থিত সকলে হতভম্ব হয়ে বলে উঠল, প্লাস্টিক? প্লাস্টিক? সাপটা প্লাস্টিকের শুনে ধরে প্রাণ এলো সকলের। স্যার এবার নিজ মূর্তি ধারণ করেন, বজ্র কণ্ঠে বলে ওঠেন, এতক্ষণে বুঝিয়াছি কুকর্ম সব কার, তারে মোরা সবে মিলে দিব পুরস্কার। এক্ষণেতে এই পালা সাঙ্গ হইল সবে, নতুন এক পালা মোদের পর্দা পড়লে হবে। স্যারের কথায় সচেতন হয়ে ওঠে সকলে। রিতম থতমত খেয়ে যায়, পালানোর চেষ্টা করে মঞ্চ থেকে। ততক্ষণে মঞ্চে উপস্থিত আর পর্দার পিছনে থাকা সমস্ত কলাকুশলীরা সপ্তরথীর মতো ঘিরে ধরেছে তাকে। স্যার বলে চলেন, দর্শকেরা উদারমতি, মোদের করুন ক্ষমা। অনেক মোদের হিসাব নিকাশ আছে বাকি জমা। বিষ হরির কৃপায় সবে মর্তে সুখে রয়। বলো 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 সবে, মা মনসার জয়। সকলে সমস্বরে চিৎকার করে ওঠে। দর্শকদের হাততালির শব্দে সঙ্গে সঙ্গে পর্দা নেমে আসে ধীরে ধীরে। ভিতরে তখন দেবরাজ ইন্দ্র, মা মনসা, চাঁদ সকলে মিলে রিতমের উপর ঝাঁপিয়ে পড়ে শুরু করতে চলেছে মনসা মঙ্গল পালার অভিনব সংস্করণ, একেবারে নতুন করে। হাসির রেশে ভরল সভা, শেষ হইল আজকের পালা। যাত্রার এই রঙ্গমঞ্চে যারা ছিলেন নানান সঞ্চে, সূত্রধারে রনিতা রয়, কথক রূপে চিদানন্দা কয়, দেবরাজ তথা স্যার সুদীপ সনে হাসির ঢেউ তুলিল ক্ষণে। রিতম রূপে পঙ্কজ এলো, সোহম হয়ে সায়ন খেলো। সমবেত কণ্ঠে সকলে মিলে প্রাণ ঢেলেছে অভিনয়ে নীলে। ভুল ত্রুটি যদি হয়ে রয়, ক্ষমা করবেন সভাসদ নিশ্চয়। আবার হবে হাসির খেলা, ততদিন থাকুক ভালোবাসার মেলা। বলুন সবে উচ্চ স্বরে, জয় মা মনসা, জয় রে, জয় রে,